ব্রেনকে সাজেস্ট করার সময় নেগেটিভ কিওয়ার্ড বাদ দিয়ে সাজেস্ট করতে হবে। আজকে বৃষ্টি হবে না, এটা বলার পরিবর্তে আমরা কি বলবো বলেন তো? আজকের আবহাওয়াটা সুস্থ থাকবে, এইভাবে বলবো। যদি বলেন আজকে বৃষ্টি হবে না, ব্রেন প্রিপেয়ার থাকে বৃষ্টি হচ্ছে না, কখন বৃষ্টিটা নামবে প্রিপেয়ার থাকে, এই ব্যাপারটা মাথায় রাখবেন। আরেকটা কমপ্লেক্স বিষয় বলি, ব্রেনের গল্প করেই বলি, নাম তো মনে থাকবে না। আপনারা দেখবেন বা আমরা দেখি আমাদের মাথায় বিভিন্ন সময়ে বিভিন্ন গান চলে আসে এবং সেই গানটা মাথায় বাজতেই থাকে বাজতেই থাকে। এটা হয় না আপনাদের? হয়? খুব হয়। আপনাদের হয় না? মজার বিষয় হচ্ছে আপনাদের মাথায় কোন গানটা আসতেছে এটা কিন্তু ওই আপনার ব্যক্তিত্ব, আপনার পড়াশোনা, আপনার সামাজিক অবস্থান, আপনার মুড, এগুলোর উপর নির্ভর করে না। কোন গানটা রিসিভ হচ্ছে এটা কোনো কিছুর উপর নির্ভর করে না। ফর এক্সাম্পল, ধরেন আমি অফিসে যাচ্ছি, ফর্মাল শার্ট টার্ট করে ইনক্লিন করে একদম বাবু সেজে অফিসে যাচ্ছি, ফুল লং সেজে অফিসে যাচ্ছি, একদম ফিটফিট হয়ে অফিসে যাচ্ছি, ফিটফাট হয়ে। এখন আমি চাকরি করি, আমি সরকারি কমিশনার সরকারের চাকরি করি। আমার যে পড়াশোনা, আমার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ একটা গান ধরেন বেড়ে চলে আসছে। ধরেন একটা গান আসছে, পোলা তো মনে হয় আগুনে যে পোলারে, এই গানটা মাথায় চলে আসছে এবং এই গানটা মাথায় বাঁচতেছে তো বাঁচতেছে, বাঁচতেছে তো বাঁচতেছে, কিন্তু দেখেন আমার সাথে আসলে এই গানটা যায় না, এটা আমার মাথায় আসার কথা না, কিন্তু চলে আসছে। মজার বিষয় হচ্ছে এই গানটা যখন মাথার মধ্যে বাজতেছে, ওই পোলাটা মনে হয় আগুনেরই গোলা, এটা মাথায় বাজাতে আমার খারাপও লাগতেছে না, ভালোই লাগতেছে। কত খারাপ লাগতেছে না, মজা লাগতেছে, বাঁচতেছে বাঁচতেছে বাঁচতেছে। এটা কিন্তু আমার সঙ্গে যায় না কিংবা আমার মাথায় আসার কথা না অফিসে যাওয়ার সময়। কেন এটা হবে? আমার এডিশনাল কমিশনার আমাকে বকা দেওয়ার জন্য রাখছে ওনার রুমে, তখন আমি কাজ করি, যতটা আমার কাস্টমার হবে বকা দেওয়ার জন্য রাখছে, বিভিন্ন বিষয়ে বকা দিচ্ছে। তো বকা দেওয়ার তো কোনো গ্রামার নাই, অনেক বকা দিচ্ছে। হ্যাঁ, তুমি একটা স্টুপিড, ঠিক সময়ে কাজ করো না, দেরি করে অফিসে আসো, এগুলো সব মিথ্যা করে, কিন্তু বকা দেওয়ার খাতেই বলতেছে। একটা কাজ দিলে 10 দিন ফেলো, কাজে মনোযোগ নাই, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। স্যারের রুমে আসার 20-25 মিনিট আগে যখন আমি আমার রুমে কাজ করতেছিলাম, তখন মাথায় একটা গান ঢুকছে। গান হচ্ছে এই গানটা ঢুকছে মাথার মধ্যে, কিছুতেই বের হচ্ছে না। এই গান বড় ভয়ঙ্কর গান, বেরি হচ্ছে না, বেরি হচ্ছে না। স্যারের রুমে যখন ঢুকতেছি তখনও বাঁচতেছে স্যার আমাকে প্রচন্ড বলতেছে, অনেক রেগে গেছে আমার উপরে। দেখেন ভাই, কেউ যখন আপনাকে বকবে, আপনার বস বা আপনার শিক্ষক যখন আপনাকে বকবে, তখন কিন্তু আপনার পবিত্র দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আপনার চেহারাটা ফৈনের ফুলের মতো করে ফেলা। মানে আপনি কিছু জানেন না, এটা একটা বিষয়। কিন্তু আমার মাথায় বাঁচতেছে না, দিন না দাঁড়ে স্যার আমাকে বলতেছে, আমি হাসিয়ে চলে স্যার দিকে তাকাই আছি। স্যার মহা বিরক্ত। স্যার তুমি কারো কথা শুনছো? জি স্যার। খুবই বিরক্ত বলে, এই ছেলে তো সবসময় এরকম দেখি, ও এখানে ফিজিক্যালি প্রেজেন্ট বাট মেন্টালি আসছে, তোমার হইছেটা কি বলো? প্রচন্ড রেগে যাচ্ছে। স্যার যখন রেগে যাচ্ছে তখন আমার মাথার মধ্যে বসছে ছম ছমা ছম ছমা। আমাদের ব্রেনে যখন কোন একটা সিগন্যাল রিসিভ হয়, সে করে কি একই ধরনের আরো কয়েকটা সিগন্যালকে টেনে নিয়ে আসে। রোন্ডা ব্র্যান্ডের দ্য সিক্রেট বইতে বলা হয়েছে এই থিওরিটাকে লাইক অ্যাট্রাক্টস লাইক, এই মানে একটা কথা আছে রোন্ডা ব্র্যান্ডের বইতে। তো আমাদের ব্রেনে যখন কোনো একটা সিগন্যাল রিসিভ হয়, সে করে কি একই ধরনের সমজাতীয় কয়েকটা সিগন্যালকে রিসিভ করে এবং টোটাল সিগন্যালটা আমাদের ব্রেনের মধ্যে ডমিনেট করা শুরু করে, রাজত্ব করা শুরু করে। সেটাকে বের করা সম্ভব হয় না আমাদের পক্ষে, সেই কোনটা আমাদের জানি। এরকম আপনি দেখবেন ফেসবুকে কিছু লোক আছে যারা খুদাই লাইক করে, লাইক পেতেই থাকে। এই জগতে হাই সে বেশি চায়, একটা কথা বলে না যে আছে যার ঘুরি ঘুরি, যার লাইক বেশি সে আরো লাইক চায়। এবং মজার বিষয়, আমি যাই লিখি না কেন, আমার যে বন্ধুরা লাইক পাই ও এমনি লাইক পাই, খুদাই লাইক পাই। কিছু থাকে না এরকম ফেসবুকে, যেমন আমি খুদাই লাইক পাই।
আমি যাহাই পোস্ট করি না কেন, আমি যদি কোনোদিন দেখি যে আমি সুইসাইড করতে যাচ্ছি, তাও অনেক লাইক আসবে, শিওর, তাও অনেক লাইক আসবে। তো এরকম হয় আর কি, কিছু লোক ফাউ লাইক পায় কোনো কারণ ছাড়া। আর আপনি এত চিন্তা ভাবনা করে, এত কষ্ট করে, মনের মাধুরী এবং ঐশ্বর্যকে মিশিয়ে এত সুন্দর একটা স্ট্যাটাস প্রসব করলেন, সারাদিন এখানে কোনো লাইক নাই। আপনি দেখতেছেন 2 ঘন্টা চলে গেছে, লাইক হচ্ছে 6টা, লাইকই আসে না। তখন আপনি তাকাই থাকেন অসহায় ভাবে মোবাইলের স্ক্রিনের দিকে বা ল্যাপটপের স্ক্রিনের দিকে, লাইক আসে না কেন, লাইক আসে না কেন, সেদিন কেন আসে না, কিছু ভালো লাগে না, খুব বিরক্ত লাগে। তখন এত বিরক্ত লাগে, যার জীবনে লাইক নাই তার জীবনে কিছু নাই আমার কাছে মনে হয়। এখন লাইক আসতেছে না, অথচ আপনার বন্ধু ফাউল কিনারে লিখছে, এতগুলো লাইক দিয়ে বসে আছে, এত সুন্দর একটা লেখা, লাইক 6টা। মাঝে মাঝে মনে হয় কয়েকটা ফেক আইডি খুলে নিজে লাইক দিয়ে দিই, ওরকম লাগে। লাইক না থাকলে জীবনে কিছু থাকে না। এটা কেন হয়? ওই যে বললাম, একটা লাইক পেলে যখন কেউ দেখে যে একটা স্ট্যাটাসের মধ্যে ধরেন 50টা লাইক, তখন সে ভাবে আমি যদি লাইকটা না দিই তাহলে সবাই মনে করবে আমি এটা বুঝি না, এখানে আমি একটা লাইক দিয়ে দিই। আমার স্ট্যাটাসে অনেকে লাইক দিয়ে এই কারণে ওরা ভাবে সুশান্ত ভাইয়ের স্ট্যাটাসে লাইক দিয়ে মনে হয় বিশেষ স্ট্যাটাস হয়ে যাবে, দিয়ে একটা লাইক দেখছি এটা হয়। তবে মেয়েদের কথা আলাদা, মেয়েরা যাহাই দেখুন, যাহাই পোস্ট করুন, লাইক, কোনো কথা হবে না, বস লাইক হবে, কিন্তু লাইক হবে। আমি বলবো না যাহাই দেখুন লাইক, এটা কিন্তু খারাপ না। ফেসবুকের সব মেয়ে সুন্দরী, আমি কোনো অসুন্দরী দেখি না, ফেসবুকে সবাই সুন্দরী। তো একটা সুন্দর মেয়ে এত কষ্ট করে একটা পোস্ট লিখছে, আপনি লাইক দিবেন না কেন? আপনার হার্টে কি হৃদয় নাই? কেন দিবেন না? দিতে হবে। একটা মেয়ে সুন্দর হচ্ছে একটু বেশি, সে কি লিখছে আপনার পড়া দরকার থেকে, আমি বুঝলাম না। মেয়ে এমনি লাইক পাই। আমি দেখছি একটা মেয়ে লিখছে প্রচন্ড মাথা ব্যথা করতেছে, লাইক 76টা। আমি বুঝলাম কাহিনী, এই 76টা মানুষের কি কোনো হৃদয় নাই? একটা মেয়ে কষ্ট পাচ্ছে, ওরা কি যে খুশি, লাইক দিয়ে দিচ্ছে, এরকম হয়। তো আমরা যারা সাহসা মানুষ, লাইকটা একটু মানে ওই কোদাল চালায় আনতে হয়, ব্রেন ফোর্স করে আনতে হয়, তাদের লাইক আসে না ভাই। যাদের লাইক আসে এমনি আসে, কোথায় আসে? একটা লাইক অনেকগুলো লাইককে অ্যাট্রাক্ট করে। আমাদের মাথায় যখন কোনো একটা সিগন্যাল রিসিভ হয়, সেই সিগন্যালটা কি পজিটিভ সিগন্যাল নাকি নেগেটিভ সিগন্যাল, এটা আলাদা করার কোনো ক্ষমতা হিউম্যান ব্রেনকে দেওয়া হয় না, হিউম্যান ব্রেনে নাই। সেটাকে প্রশ্রয় দিতে শুরু করে এবং সিমিলার ধরনের অনেকগুলো সিগন্যাল ব্রেনের মধ্যে রিসিভ হয়ে যায়। আপনাদেরকে বলি, যখন আপনারা পড়াশোনা করবেন, পড়াশোনা করার সময় যদি আপনার যদি এই ধরনের চিন্তা ভাবনা আসে, এত যে কষ্ট করতেছি বিসিএসটা কি হবে, কতজনের হয় নাই, তখন চিন্তা করবেন কি জানেন? ওই যাদের বিসিএস হয় নাই, অনেক কষ্ট করার পরে তাদের মুখগুলো মাথার সামনে ভেসে আসবে, চোখের সামনে ভেসে আসবে, হয় না এরকম? একটা নেগেটিভ সিগন্যাল অনেকগুলো নেগেটিভ সিগন্যালকে অ্যাট্রাক্ট করতে থাকে। প্লিজ, যখন আপনি কোনো একটা কাজ করার সময় ওই কাজটার সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো একটা সিগন্যাল রিসিভ হবে, আপনি ভাবতে থাকবেন, আমি আপনাদের পরামর্শ দিব তখন আর কাজটা করা বন্ধ করে দেবেন। তখন মুভি দেখেন, অসুবিধা নেই, গান শুনতে দেখেন, অসুবিধা নেই। যখন ব্রেনটা ঠান্ডা হবে তখন আবার পড়াশোনা করবেন। তখন যাহাই করেন না কেন আপনার ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না। জাস্ট পড়াশোনা স্টপ করবেন। আমি এটা করতাম, যখন স্টাডি করতাম আমি এটা করতাম। আরেকটা কাজ করবেন না, অনেক সময় আমি দেখছি পড়াশোনা হইলেও না, মনে করেন আমার পড়াশোনা করতে ইচ্ছা করতেছে না, টায়ার্ড হয়ে গেছে, আমার এখন কি করতে ইচ্ছা করতেছে, মুভি দেখতে ইচ্ছা করতেছে, দেখতে থাকলাম মুভি। আমি কখনো জোর করে পড়াশোনা করার পক্ষে না, জোর করে পড়াশোনা চালাই যাবো, এটার পক্ষে না। তখন আপনার যেটা করতে ইচ্ছা করছে সেটা করতে থাকেন, মুভি দেখতে ইচ্ছা করছে মুভি দেখতে থাকেন, ঘুরতে ইচ্ছা করছে ঘুরতে থাকেন, অসুবিধা নাই। আমি এসেছি ওই করতে ইচ্ছা করতেছে না, মুভি দেখা শুরু করলাম, একটা মুভি দেখলাম, 2টা মুভি দেখলাম, 3টা মুভি দেখলাম। আমি আমার লাইফে সর্বোচ্চ 4টা মুভি একটা দেখছি, কারণ আমি মুভি দেখি বুঝে, জাস্ট দেখার জন্য দেখলাম। এরপর 4টা মুভি দেখার পর আমি দেখলাম প্রচন্ড খারাপ লাগা কাজ করে। আমি একটা বেকার ছেলে, আমার কোনো চাকরি নাই, আমার জন্য আমার ফ্যামিলি কষ্টে আছে, সে আমি কিনা পড়াশোনা না করে মুভি দেখতেছি, প্রচন্ড আফসোস কাজ করে, খারাপ লাগা কাজ করে, কেমন যেন একটা ভিতর থেকে কষ্ট কাজ করে, কান্না কাজ করে ভিতর থেকে একটা। তখন যে জেদটা কাজ করে, ওই জেদে ওই 2 দিন যে পড়াশোনা করতে পারে নাই, মুভি দেখছি, পড়াশোনা না করে 2 দিন নষ্ট হয়েছে না, তখন যে জেদটা কাজ করবে, ওই জেদের কারণে যে পড়াশোনাটা হয় সেটা 3 দিনের পড়াশোনার সমান। আমরা বেশিরভাগ লোক এই কাজটা করতে পারি না। আমরা 2 দিন পড়াশোনা হয় নাই, মন খারাপ করে আরো 2 দিন নষ্ট করি, শোক দিবস পালন করি, কোনো কাজ হবে না। আপনার তখন যেটা করতে ইচ্ছা করছে সেটা করতে থাকেন, নিজেকে বাধা দিয়ে না, করতে থাকেন দেখেন না কি হয়। একটা সময় গিয়ে জেদ কাজ করবে, তখন যে পড়াশোনা হয় সেটা বাধা দেবে, সমস্যা হয় না।
eat that crop. এখন আমি যে থিওরি নিয়ে কথা বলবো সেই থিওরিটা আমার নাম, এটা হচ্ছে ব্রায়ান ট্রেসি নামে একজন ভদ্রলোক, উনি একজন মোটিভেশনাল রাইটার, ওনার থিওরি। ধরে আমি আপনাকে 3টা ব্যাংক দিলাম, 3টা ব্যাংক দিয়ে বললাম ভাই আপনাকে ব্যাংকগুলো খাইতে হবে, খেয়ে ফেলতে হবে কাঁচা কাঁচা। আপনি চিন্তা করলেন ভাই ব্যাংক খাবো, ব্যাংকগুলো দেবে বিশ্রী ব্যাংক খাওয়া যায়। আমি আপনাকে ব্যাংকগুলো দিয়ে চলে গেলাম যে আপনাকে ব্যাংকগুলো খেয়ে ফেলতে হবে, কাঁচা খেয়ে ফেলতে হবে। এই এখানে থিসিস করতেছেন, থিসিস করেন কেন ভাই? আমি তো নিজে খাচ্ছি না, আপনাকে দিচ্ছি। এরপর আপনি দেখলেন ব্যাংকগুলোর দিকে, খাবো না, ফেলে রাখি। দ্বিতীয় দিকে গিয়ে দেখছেন কি ব্যাংকগুলো গায়ে গতরে একটু বড় হয়ে গেছে, বেড়ে গেছে, তাও খাইলেন না, ফেলে রাখলেন। তৃতীয় দিনে ব্যাংকগুলো আরো বেড়ে গেছে। আমি আপনাকে ফোন দিয়ে বললাম ভাই ব্যাংকগুলো খাইছিলেন, ব্যাংকগুলো আপনাকে খেতে গেল না, আপনার ক্ষতি হয়ে যাবে। তখন আপনি চিন্তা করতেছেন বাপরে বাবা, এখন না খাইলেও ব্যাংকগুলো বিশাল হয়ে যাবে, খেয়ে ফেলে। এরপর আপনি 3টা ব্যাংকের দিকে তাকায় আছেন খুব ঘেন্না নিয়ে, দেখতেছেন কোনটা আগে খাওয়া যায়। 3টা ব্যাংকের মধ্যে যে ব্যাংকটা সবচেয়ে কিউট দেখতে ওটা আগে খেয়ে ফেলে। এটা কিউট বলে। ব্যাংক কি বলতে পারে না ভাই, সমস্যা কি? ব্যাংক বলে কি সে মানুষ না? হোক না কি, অসুবিধা কি? এরপর আপনি সবচেয়ে কিউট ব্যাংকটা খাইলেন, খেয়ে ফেলেন। এরপর কিউট ব্যাংকটা খাওয়ার পর যেটা একটু কম কিউট ব্যাংক, বিশ্রী কম বিশ্রী, ওটা খাইলেন। সবার শেষে খাইলেন সবচেয়ে বিশ্রী ব্যাংকটা। যদি আপনি এই কাজটা না করে কাজটা এইভাবে করতেন, প্রথম দিন যদি ব্যাংকটা খেতেন তাহলে কিন্তু ব্যাংকগুলো গায়ে গতরে কাটতো না, আপনার খেতেও কষ্ট হতো না। নাম্বার 1। নাম্বার 2, ব্যাংকগুলো খাওয়ার সময় যদি প্রথমে এই সবচেয়ে কুৎসিত ব্যাংকটাকে খেয়ে ফেলতেন তাহলে বাকি 2টা ব্যাংক খাওয়াটা আপনার জন্য সহজ হতো। কেন? যেহেতু আপনি সবচেয়ে বিশ্রী ব্যাংকটাকে খেয়ে ফেলছেন, বাকি ব্যাংকগুলো আপনার খেতে মানসিকভাবে ততটুকু কষ্ট হবে না, আপনি দ্রুত খেতে পারবেন। যখন আপনাদের সামনে কোনো পড়া থাকে, পড়াগুলো কিন্তু বাড়তে থাকবে, কমবে না। নাম্বার 1। নাম্বার 2, আপনাদের সামনে যদি কয়েকটা কাজ থাকে করার জন্য, আপনি যেটা করতে পারেন সবচেয়ে বিরক্তিকর এবং কঠিন কাজটা আগে করে ফেলেন সবার। তাহলে হবে কি, যে কাজগুলো ওটা থেকে সহজ এবং কম বিরক্তিকর, সেই কাজগুলো নর্মালি যে সময় আপনার করার কথা তার চাইতে বেশি দ্রুত করতে পারবেন, মানসিকভাবে প্রিপেয়ার থাকার জন্য। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। স্ট্রেস ম্যানেজমেন্ট, চাপ সামলানো। আমি স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো টেকনিক ফলো করি ব্যক্তিগতভাবে। তো একটা টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে করে চাপ সামলানো যায় বিভিন্ন পরিস্থিতিতে। টেকনিকটা সচিন টেন্ডুলকার থেকে শেখা, ওনাকে আমি গুরু মানি, টেন্ডুলকারকে আমি গুরু মানি। হয়তো ওনার সঙ্গে আমার কখনোই দেখা হবে না, কিন্তু ওনার কাছে আমার অনেক ঋণী। এই মানুষটাকে একটা সময় ঘৃণা করতে ইচ্ছা করছিল, জানেন? যখন বাংলাদেশ বলা ইন্ডিয়ার খেলাতে ইন্ডিয়া চুরি করে জিতলো এবং সে যেটা নিয়ে টেন্ডুলকার বলেছিল খেলা ঠিকই আছে, তখন আমার সবচেয়ে ভালোবাসার মানুষটাকে আমার ঘৃণা করতে ইচ্ছা করছিল, অনেক কষ্ট পেয়েছিলাম। পারি না, সম্ভব হয়নি। যাই হোক, আমরা একটু দেখি ভিডিও। পাকিস্তানের সিরাজপুরে একটা খেলা হচ্ছিল, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান টেস্ট ম্যাচ। ওটা ছিল টেন্ডুলকারের 4th টেস্ট ম্যাচ ক্যারিয়ারে। তার বয়স ছিল 16 এবং তখনও তিনি টেন্ডুলকার হয়ে ওঠেন নাই। ইন্ডিয়ার 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান মাত্র 22 রানের মাথায় আউট, এবং ওদের আউট করার পেছনে নায়ক ছিলেন ওয়াশিং আফগান ওয়াকার রুস। টেন্ডুলকার ব্যাটিং করতে নামলেন 5 নম্বরে, ওনার ক্যারিয়ারের 4th টেস্ট ম্যাচ, বয়স হচ্ছে 16। ব্যাটিং করতে নামলেন এবং সেকেন্ড বলটা এসে ওনার নাকে এসে লাগে, সরাসরি নাকে এসে লাগে, এবং নাকে এসে লাগার কারণে নাকের যে হাড়টা, এই হাড়টা সরাসরি ডিসলোকেটেড হয়ে গেছে, সরে গেছে এখান থেকে। প্রচন্ড ব্লিডিং হচ্ছে, প্রফিউজলি ব্লিডিং হচ্ছে, উনি লুটিয়ে পড়লেন মাটিতে। সবাই দৌড়ে গেল। তখন টেন্ডুলকারের সহব্যাটসম্যান ছিলেন সিধু। তখন সিধু বলছেন এই ছেলে তো মারা যাবে, এটাকে রক্ষা করো, ছেলেটা বাঁচবে না, ছোট ছেলে বাঁচবে না, ওকে রক্ষা করো, ওকে সেভ করো। চাকরি শুরু করছেন। তখন ডক্টর ইরানি উনি টেন্ডুলকার ট্রিটমেন্ট করলেন, প্রাইভেট ট্রিটমেন্ট দিলেন, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিলেন। তখন আদালত বললেন টেন্ডুলকার তুমি যাও, তুমি রেস্ট নাও, তোমার পক্ষে সম্ভব না খেলা। তাকে নিয়ে যাওয়া হবে, রিটায়ার হার্ট হিসাবে নিয়ে যাওয়া হবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
প্রচন্ড ব্লিডিং হচ্ছে, মানে ওনার এই নাকের হাড়টা কখনোই আর ঠিক হবে না, সবাই এটাই ধরে নিয়েছিল এবং বাঁচবে না ছেলেটা। অনেক কষ্ট করে মোটামুটি নাকের হাড়টা একটু সরাই দিয়ে ব্যান্ডেজ করে দেওয়া হচ্ছে। হঠাৎ করে টেন্ডুলকারের কি একটা যেন মনে হলো যে উনি প্যাভিলিয়নে ফিরে যাবেন না, উনি মাঠে ফিরে যাবেন। উনি দাঁড়িয়ে বললেন সবার উদ্দেশ্যে, মেয়ে খেলেগা। মেয়ে খেলেগা মানে কি? আমি খেলবো, আই উইল প্লে। আজহারউদ্দিন বলে কি মেয়ে খেলেগা, তুমি যাও গিয়ে রেস্ট নাও। সে কোনো দিকে না টাকায় সরাসরি ব্যাট নিয়ে মাঠে চলে গেছে। পুরো বিশ্ব দেখতেছে একটা 16 বছরের ছেলে ব্যান্ডেজ বাঁধা, ব্যান্ডেজ ভেদ করে রক্ত করতেছে, ব্লিডিং হচ্ছে, টপ টপ করে ব্লিডিং হচ্ছে, সে ওই অবস্থায় খেলতে নামছে মাঠে। এবং খেলতে নামার পর প্রথম যে বলটা হলো সে বলে 4। এভাবে করে ব্লিডিং হচ্ছে, ব্যথা হচ্ছে, টেন্ডুলকার ওই অবস্থায় খেলছে এবং টেন্ডুলকারের সংগ্রহ করছে 57 রান। ওই খেলাটা ড্র হয়েছিল। টেন্ডুলকারের জায়গায় আপনি আমি বলে কিন্তু জীবনও নামতাম না, কিন্তু টেন্ডুলকার নামতে পারছে বলে সে টেন্ডুলকার হতে পারছে, আমরা পারবো না। আমি যখন খুব প্রেশারে থাকতাম, প্রচন্ড প্রেশারে থাকতাম, বিশ্বাস করেন পড়াশোনা করার থেকে জঘন্য কাজ দুনিয়াতে নেয়। অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আর যখন আপনি আপনার স্বপ্নের জন্য পড়াশোনা করবেন, স্বপ্নটাকে ছোঁয়ার জন্য পড়াশোনা করবেন, তখন তো সাংঘাতিক কষ্ট হয়। তবে আমি বিশ্বাস করি যে কোনো স্বপ্নযাত্রা হচ্ছে এক ধরনের ইবাদত। যে কোনো স্বপ্নযাত্রাই হচ্ছে এক ধরনের ইবাদত। কেমন ইবাদত? পৃথিবীতে এমন কোনো নজির নাই, এমন কোনো ইবাদত নাই যে ইবাদত কষ্ট ভোগ করা ছাড়া সফল হয়েছিল। এমন কোনো ইবাদত নাই। আমাদের প্রিয় নবী যখন হেরা পর্বতের গুহায় সাধনা করছিলেন, ওনার অনেক কষ্ট হয়েছিল। প্রত্যেকটি ইবাদতের সঙ্গে কষ্ট জড়িয়ে আছে। আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, পড়াশোনা করছেন, তখন যদি আপনার কষ্ট না হয়, আপনি যন্ত্রণা ভোগ না করেন, আপনি শিওর থাকতে পারেন আপনার ইবাদত করছেই না, ইবাদতের ভুল আছে। তো আমার মাঝে মাঝে প্রচন্ড কষ্ট হতো যখন বিসিএস লিখিত পরীক্ষা দিচ্ছিলাম। তখন মানে বিসিএস লিখিত পরীক্ষা দেওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। এত লিখতে হয় রে ভাই। আপনারা কেউ কি বিসিএস লিখিত পরীক্ষা দিলেন? সামনে যারা বসে আছেন তাদের মধ্যে ও আচ্ছা, বলে রাখি আপনাদেরকে, প্রচন্ড কষ্ট হয়, মানে প্রচুর লিখতে হয় এবং হাত থামানো যায় না, কলম থামানো যাবে না, লিখতে হবে, আপনাকে লিখতেই হবে। তো লিখতে লিখতে একটা সময় আমার হইতো কি, মানে পেজ পুরাতে হবে, বুঝছেন? আবার রাবিশ লিখে পেজ পুরালে হবে না, আপনাকে সাবস্টেনশিয়াল লেখা লিখতে হবে, ভালো লেখা লিখতে হবে। আপনি পেজ পুরাচ্ছেন, লিখতেছেন। এত প্রেশার পড়ে, এই মাঝে মাঝে মনে হয় আঙুলের জয়েন্টগুলো মনে হয় খুলে পড়ে যাবে, খুব কষ্ট হয়। মাঝে মাঝে একটা প্রশ্ন লেখার পরে যখন হাতটাকে এমন করতাম, শব্দগুলো আমি শুনতে যেতাম, অনেক কষ্ট হতো। তখন ভাবতাম, মানে পিঠে ব্যথা করতো, এভাবে লিখেছি, পিঠে ব্যথা করতো, হাত ব্যথা করতো। তখন এই পরীক্ষাটা মানুষ দেয়। তখন আমি টেন্ডুলকারের কথা ভাবতাম। এই টেন্ডুলকার যখন সেঞ্চুরি করে, তখন আমরা সবাই ক্ল্যাপ দিই, আমরা সবাই হিসাব করতে থাকি টেন্ডুলকারের সেঞ্চুরি এতটা হয়েছে, এইটুকু বলেই খালাস। টেন্ডুলকার যখন ডবল সেঞ্চুরি করলো, তখন আমরা শুধু দেখছি এবং ক্ল্যাপ দিচ্ছি, আমরা কিছু মনে রাখি নাই। এই একটা সেঞ্চুরি করার জন্য একজন ব্যাটসম্যান যখন ব্যাটিং করে, তখন তার এই কবজিতে কি পরিমাণ প্রেশার পড়ে, পিঠের ব্যথায় সে লড়তে পারে না 1 সপ্তাহ, সেই খবর আমরা কখনো কেউ রাখলাম না, আমরা শুধু দেখেই গেলাম খেলা। তখন আমি নিজেকে বলতাম, মেয়ে খেলেগা, আমার জীবন গেল, আমি পরীক্ষা ঠিক করে দেবো, যেভাবে হোক। এই 3 ঘন্টা চলে গেলে আমি কারো হাতে পায়ে ধরলো, আমি লিখতে দেবে না। এই 3 ঘন্টা আমি যতক্ষণ লিখতেছি, আমাকে লিখতেই হবে, যে কোনো মূল্যেই হোক, আমাকে চাকরিটা পেতে হবে। এই ব্যাপারে যখন মাথায় কাজ করতো না, তখন আবার লিখতে শুরু করতাম। তো আমি এটা জন্য জানি, ওনার কাছে জানি। শাহরুখ খানের একটা গল্প বলি। শাহরুখ খানের দেবদাস মুভিটা মুক্তি পাওয়ার পর, আপনারা দেখছেন দেবদাস? যাই হোক, দেবদাস মুক্তি পাওয়ার পর ওনার ওই সিনেমাতে মেলোড্রামাটিক অভিনয় ছিল, অতিনাটকীয়তা, মেলোড্রামা। তখন তাকে সবাই জিজ্ঞেস করছিল, ভাই তুমি এই অভিনয় কিভাবে করলা, এরকম অতিনাটকীয়তা কিভাবে করলা, মেলোড্রামা কিভাবে করলা? তার এক সাক্ষাৎকার আমি করেছিলাম, এক সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে গেছে, যে ভাই তুমি এই যে অভিনয়টা করো, এরকম অসাম অভিনয় করো, কিভাবে সম্ভব? তুমি কি জাস্ট ক্যামেরার সামনে দাঁড়াও আর হয়ে যায় এমন কিছু? এটা যে শোনা মাত্র শাহরুখ খান তার সে বিখ্যাত হাসিটা দেবেন, যে হাসিটা আপনি দিচ্ছিলেন ডর মুভিতে। ডর মুভি দেখছেন তো?
সে একটা হাসি আছে, পারলে চেষ্টা করে দেখবেন। আমি পারি না, চেষ্টা করবো না, আমি অনেকবার চেষ্টা করতে পারি না, আমি একটা আবৃত্তি করতাম, কিন্তু ওই হাসি আমি দিতে পারি সম্ভব না। যাই হোক, সে তার হাসিটা দিতে দিয়ে বলে কি, ভাই তুমি পাগল হয়েছো, কি বলবো এগুলা, তাহলে আপনি কিভাবে করেন ভাই, একটু আমাদেরকে শেখান, আমাদের যারা পাঠক তাদেরকে শেখান। তখন উনি বললেন, আমি কোনো একটা মুভি যখন করি, তখন পরের দিন যদি শুটিং থাকে, আগের দিন ওই শুটিংয়ের যে কঠিন শটগুলো, সেই কঠিন শটগুলো আমি যখন বাসায় ফিরি রাত 12টা বাজে, টিভিতে 11টা 12টার আগে বাসায় ফিরতে পারি না। এরপরে আমি একটু খাওয়া দাওয়া করি, বিশ্রাম নিই, এবং বিশ্রাম নেওয়ার পরে আয়নার সামনে দাঁড়িয়ে আমি প্র্যাকটিস করা শুরু করি কঠিন শটগুলো। এবং প্র্যাকটিস করার সময় আমার কাছে মনে হয় যে শাহরুখ খান এই শুটিংটা করছে, শাহরুখ খান এই অভিনয়টা করতেছে, অথচ অভিনয়টা এত বাজে হচ্ছে দেখে মনে হয় যেন একটা বালক করতেছে, একটা নিউ কামার করতেছে, আমি কোনো অভিনেতাই না, আমার শাহরুখ খান হওয়ার কোনো যোগ্যতা নাই, এটাই মনের মধ্যে থাকে। এভাবে একবার বললাম, আমি বিরক্ত, আমার অভিনয় দেখে আমি বিরক্ত, আমি খুশি হতে পারি না। দুইবার বললাম, মনে হয় কিছু হবে না আমাকে দিয়ে, এই সিনেমার সব শুটিং কালকে আমাকে দিয়ে হবে না, একদিন সময় নেই। 3বার বলি, তাও একই জিনিস মনে হয় যে আমার মনের মতো হচ্ছে না, আমি পারতেছি না। অনেক কষ্ট হয় আমার একটা রিহার্সাল করতে, কিন্তু আমার হচ্ছে না, হয় না, আমি করতেই থাকি। তখন সাংবাদিক জিজ্ঞেস করে, আপনি কতবার করেন এভাবে করে? সাথে একটা উত্তর করছে, এই উত্তরটা আমি সারা জীবন মনে রাখবো। উত্তরটা ছিল এরকম, যখন আপনি কোনো একটা কাজ করার সময় অন্তত 4 থেকে 5 বার আপনার এটা মনে না হয় যে কাজটা আমাকে দিয়ে হবে না, এত যন্ত্রণা নিতে পারতেছি না, এত মেন্টাল যন্ত্রণা, ফিজিক্যাল যন্ত্রণা নিতে পারতেছি না, আমাকে দিয়ে হবে না, আমি ছেড়ে দিই, আমি পারতেছি না, এই অনুভূতিটা যদি আপনার কমপক্ষে 4 থেকে 5 বার মনের ভিতর না আসে, ততক্ষণ পর্যন্ত আপনি শিওর থাকতে পারেন কাজটা আপনি আসলে শুরুই করেন। খুব ভালো লাগে কথাটা। তো প্রিপারেশন নেওয়ার সময় কষ্ট যখন হতো, এই কথাটা মাথায় রাখতাম, কষ্ট চলে যেত। কারণ স্বপ্নের জন্য যে দৌড়টা, সেই দৌড়ে কোনো কষ্ট থাকে না, সেই দৌড়ে শুধু স্বপ্ন থাকে, আর কিছুই থাকে না। আরেকটা ভুল ধরাই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে, আপনারা দেখবেন, আপনারা পেনাল্টি শট দেখছেন, পেনাল্টি কিক দেখছেন, পেনাল্টি কিক ফুটবলে। আমি আমার লাইফে যতগুলো পেনাল্টি কিক দেখছি, বেশিরভাগ গোল হয়েছে হচ্ছে মাঝখানে, গোলকিপার এদিকে দৌড়তে গোলটা হয় মাঝখানে। আসলে গোলকিপার কেন দৌড়তে বলেন তো, গোলকিপার কেন লাফায় বলেন তো? যদি গোলকিপার না লাফায় এবং গোল খায়, তখন সবাই তারা বলবে কি, এবার তুই গোল খাবি না, গোল খাবি, তুই চেষ্টা করছ না, তুই লাভ দিস, গোল খাবি না, কি হবে? আমরা যখন বিশেষ পরীক্ষা পড়াশোনা শুরু করি, তখন আমরা ওই ঘরের বাইরে সময় বেশি দিই, এখানে দৌড়াই, ওখানে দৌড়াই, এখানে পড়ি, ওখানে পড়ি, লাইব্রেরির সামনে গিয়ে জীবন বিসর্জন দিয়ে পড়াশোনা করতে থাকি, স্টাডি রুমে করি, গ্রুপে স্টাডি করি, হ্যাং করি, ত্যান করি, অনেক কিছু করি, কিন্তু ঘরে বসে যে পড়াশোনাটা করা দরকার সেটা কেউ করি না। আমি আপনাদেরকে বলি, আপনার নিজের পড়াশোনা আপনার নিজের কাছে, আপনি ক্যাডার হবেন আপনার ব্যক্তিগত যে রিডিং থাকে ওটার জন্য, বেশি বেশি করে ঘরে সময় দেন। এদিক ওদিক লাফাচ্ছেন, সবাই ভালো বলতেছে, রেজাল্ট বের হওয়ার পর কিন্তু ভালো করবে না, রেজাল্ট বের হওয়ার আপনার বিরক্ত লাগবে। আপনি বাসায় সময় দেন বেশি, বাসায় বসে যে পড়াশোনাটা করা দরকার ওই পড়াশোনাটা বেশি করে করেন, আপনি ক্যাডার হবেন, আপনি ভালো করতে পারবেন। কাজের পরিবেশ নিয়ে অনেকে কমপ্লেইন করি, ভাই কাজের পরিবেশ নাই, পারতেছে না। আমার জুয়েলের পড়ার সময় আমার এক বন্ধু ছিল, নাম বলবো না, সে 4th ছিল আমাদের ডিপার্টমেন্টে, 4th, অনেক ভালো ছিল, অনার্স গ্রেডিং ছিল, খুব ভালো ফ্রেন্ড। কিন্তু ওই ফ্রেন্ডটা ওর বাসায় কাউকে নিত না। আমরা এত করে বলতাম, দোস্ত তোর বাসায় যাবো, কখনোই নেয় বাসায়। আমরা তখন তো অনিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে না, ওর বাসায় কি আছে আমাদের দেখতে হবে। আমরা একদিন করছি কি, ওকে না বলেই ওর বাসায় চলে গেছে সন্ধ্যাবেলা। যাওয়ার পর ভাই যে দৃশ্যটা দেখছে সেটা বলতেছি, বাসায় গেলাম, যাওয়ার পর দেখলাম ওর বাসা থেকে আমার থেকে নিয়ে নেয়, আরেক দোস্ত থেকে গেছি বাসার ঠিকানা। একটা বড় রুম আছে, একটা রুম আছে, ওই রুমের এক কোনায় একটা টিভি আছে উপরে আটটা, একটা খাট আছে, খাট, ওই খাটের এক কোনায় বালিশ উঁচু করে আমার বন্ধুটা পড়াশোনা করতেছিল, বালিশ উঁচু করে শীত, তখন আমি পরীক্ষা ছিল, সেমিস্টার পরীক্ষা, শীত নিয়ে পড়াশোনা করতেছে, বালিশ উঁচু করে, ওর কোনো পড়ার টেবিল নাই, কোনো চেয়ার নাই। ওই খাটের এদিক দিয়ে একটা সোফা আছে, 2টা সিট ওয়ালা সোফা আছে। মেহমান আসছিল, আন্টি মেহমানদেরকে মিষ্টি টিষ্টি কতগুলো দিচ্ছে। রুমের এক কোনায় একটা চুলা আছে, লাকড়ির চুলা, গ্যাসের চুলা, লাকড়ির চুলায় রান্না হচ্ছে, টিভি চলতেছে, পাশে মেহমান খাওয়া দাওয়া
চলতেছে আর আমার বন্ধু সবকিছুর মধ্যে আমরা ঢোকার পরে নিশে খেতে পারতেছিল না, কাশি আসতেছিল ওই লাকড়ি চুলা তোমার। সে এসবের মধ্যে বসে বসে পরীক্ষার জন্য পড়াশোনা করতেছে। আপনি আবার বলেন সে পড়তে হবে নাকি আমার মতো কুলাঙ্গার পড়তে হবে? ওই ঘটনার পরে আমি কখনোই কাজের পরিবেশ নিয়ে কমপ্লেন করি না, কখনোই না। ওই কাজের পরিবেশ তৈরি করতে হয়, মাঝে কাজের পরিবেশের মধ্যে পড়াশোনা করা যায়, কমপ্লেন করে লাভ নেই। ধরেন আপনি দুইটা কই মাছ ধরলেন, এই হাতে একটা কই মাছ ধরলেন, এই হাতে একটা কই মাছ ধরলেন, বাসায় গিয়ে রান্না করে খাবেন, খুব খুশি যাচ্ছেন, কই মাছগুলো লাফাচ্ছে। হঠাৎ দেখলেন কি পুকুরের মধ্যে একটা বিশাল একটা বোয়াল মাছ। তখন আপনি চিন্তা করলেন ওই বোয়াল মাছটা ধরতে পারলে তো ভালো হতো, কিন্তু সে বোয়াল মাছ যদি ধরতে হয় তাহলে কিন্তু সেই কই মাছগুলোকে ছাড়তে হবে, ছাড়তে হবে না? কারণ দুইটা কই মাছ ধরতে 2 হাত লাগে আর একটা বড় বোয়াল মাছ ধরতে 2 হাত লাগে। সো আপনাকে দুইটা জিনিস ছেড়ে একটা জিনিস আপনি পাবেন। আপনি চিন্তা করতেছেন বোয়াল মাছটাকে ধরবো, কই মাছগুলোকে ছেড়ে দিব নাকি ছেড়ে দিব না, চিন্তা করতেছেন। চিন্তা করতে করতে বোয়াল মাছটা কিন্তু বসে থাকবে না যে সে কখন আমাদের ধরবে, আমি একটু বসি ওয়েট করি, সে চলে যাবে ওখান থেকে। আমাদের লাইফটা হচ্ছে এরকম, আমরা যখন আমাদের সামনে বড় বড় সুযোগ আসে তখন ওই মুহূর্তে ছোট ছোট অনেকগুলো সুযোগ আপনাকে একদম ছেড়ে দিতে হবে, মায়া ত্যাগ করে ছেড়ে দিতে হবে। যদি আপনি ছোট সুযোগগুলোকে না ছাড়েন, বড় সুযোগগুলো আপনার চোখের সামনে দিয়ে চলে যাবে, আপনি ধরতে পারবেন না। ওই জন্য বড় কোনো সুযোগ পাওয়ার জন্য ছোট জিনিসের মায়া ত্যাগ করতে হয়, আর বড় জিনিস ধরা যায় না। আমি ত্যাগ করছিলাম, অনেক বড় জিনিসের মায়া ত্যাগ করছিলাম, ত্যাগ করতে না পারলে আসলে অবস্থানে আসতে পারতাম না, সম্ভব না। আমরা একটা গান শুনবো এখন। আসলে গান শোনানোর দুইটা কারণ, একটা হচ্ছে আমার টপিকের সঙ্গে সংগতিপূর্ণ, দ্বিতীয় কারণ হচ্ছে আমি তো বসে আছি, বসে একটু রেস্ট করি। কানাডার মন্ট্রিলে কোন এক শীতকালে জন ডেনভার স্কিং করছিলেন। এই গানটার সিঙ্গার জন ডেনভার, জানেন তো, অ্যানিস সং গানটার নাম। স্কিং করছিলেন, বরফের উপরে স্কিং করছিলেন। ওই সময় তুষারকণাগুলো, স্নোফ্লেক্স, তুষারকণাগুলো ওনার মুখে এসে পড়ছিল, মুখে সমস্ত শরীরে এসে পড়ছিল তুষারকণাগুলো। তার তখন হঠাৎ করে মনে হলো তার ওয়াইফ অ্যানি যেভাবে করে ভালোবাসা দিয়ে তার সমস্ত শরীর মন ভরিয়ে দেয়, তুষারকণাগুলো একইভাবে তার সমস্ত শরীর মন ভরিয়ে দিয়েছে। তখন তার মাথায় এই গানের প্রথম দুইটা লাইন আসলো, ইউ ফিল আপ মাই সেন্সেস লাইক এ রাইড ইন দ্য ফরেস্ট। ওই মুহূর্তে স্কিং করা বন্ধ করলেন, পাশের একটা কুড়ে ঘরে গিয়ে ওদের কাছ থেকে কাগজ কলম চেয়ে নিয়ে গানটা লিখলেন এবং সুর করলেন। ওনার সময় লেগেছিল 12 মিনিট মাত্র। এই বিখ্যাত গানটা 12 মিনিটে গান। বাংলা সাহিত্যে সবচেয়ে বেশিবার আবৃত্তি হওয়া কবিতাগুলোর মধ্যে একটি হচ্ছে কেউ কথা রাখেনি। কার লেখা? কিংবদন্তির লেখা। দেশ পত্রিকার কোন একটা পূজাবার্ষিকী উপলক্ষে লেখকদের কাছ থেকে লেখা চাওয়া হয়েছিল, আর লেখকদের কাজই হচ্ছে কাজ ফেলে রাখা, আজকে বড় কাল বড় পশুগুলো ফেলে রাখা। কিংবদন্তিও একইভাবে কাজটা করে ফেলে রাখছিলেন। কোন এক সকালবেলা দেশ পত্রিকার সম্পাদক ওনার বাসায় এসে হাজির, এসে ওনাকে বললেন, লেখাটা লিখেছিলি, কবিতাটা লিখেছিলি? এখন ওনাকে না বলার মতো সাহস কোনো লেখকের ছিল না, ওনার সিনিয়র মানুষ ছিলেন, সাগরময় ঘোষ ওনার নাম। তখন ওনাকে দেখে, তখন সেই গঙ্গোপাধ্যায় হচ্ছে একটা জাস্ট জল গামছা আছে না, পানি গামছা বলে আর কি, গামছা পড়ছে, খালি গা, গোসল করতে যাচ্ছে। ওনাকে দেখে বলে, দাদা লিখেছি, তুমি বসো, আমি এনে দিচ্ছি, যা নিয়ে আয়। আসলে লিখে নেই, ভেতরে গিয়ে কাঠের যে টেবিল চেয়ারে বসে কাগজ কলম নিয়ে তখন এই কবিতাটা লিখছিল, কেউ কথা রাখেনি। এবং এই কবিতাটা লেখার জন্য আমার সময় লেগেছিল মাত্র 15 মিনিট। এই বিখ্যাত কবিতাটা 15 মিনিটে লেখা। কুমার শানুর একটা বিষয় রেকর্ড আছে যেটা উনি ছাড়া কারো নাই। সেটা হলো এই, উনি একদিনে সবচাইতে বেশি গান রেকর্ড করেছেন। সংখ্যাটা হচ্ছে 28টা। উনি একদিনে 28টা গান রেকর্ড করার রেকর্ড আছে টানা। ঘটনাটা বলি, কুমার শানুর ম্যানেজারকে বিভিন্ন সিনেমার প্রডিউসাররা ফোন দিয়ে অস্থির করে ফেলতেছে। তখন কুমার শানু অনেক ব্যস্ত একজন সিঙ্গার, অনেক ব্যস্ত সিঙ্গার, যত টাকা আমি কন্ট্রাক্টে সাইন করে তার থেকে দ্বিগুণ সিনেমা ফিরিয়ে দেন, ওরকম অবস্থা হয়। তো অনেকগুলো জমে গেছে আর কি। সবাই বলতেছে শানুদা খুব কমার্শিয়াল হয়ে গেছে, আমাদের থেকে টাকা পয়সা নিচ্ছে, গান করে না, আমাদের লস হচ্ছে, এই অবস্থা কেন? তো কুমার শানুর ম্যানেজার কুমার শানুকে অনেক ভয়
যে দাদা মান সম্মান তো আর থাকছে না, সবাই তো তোমাকে নিয়ে আগের মধ্যে কথা বলছে, কেন এই কথা, তুমি নাকি কমার্শিয়াল হয়ে গেছে। ও আচ্ছা, কেন? বলো যে তোমাদের গানগুলো করে দিচ্ছ না, বারবার শিডিউল দিচ্ছ, তাই ওদের একটা কাজ কর, কালকে সবাইকে আসতে বলো, আমি গান করে দেবো। দাদা পাগল নাকি, মানে আসতে বল না। ও দাদা আমাদের পরশু দিন হচ্ছে ইউরোপ ট্যুর শুরু হবে, সকাল 7:30টায় প্লেন, তুমি বলেছিলে আগামীকালকে তুমি রেস্ট করবে, কোথাও যাবে না। তো তোকে যা বললাম তাই কর। সবাইকে বলিস আসার সময় যাতে ওই ব্রিফকেস ভর্তি করে টাকা নিয়ে আসে, টাকা ফুলবের নাম আমি গান করবো না। ওকে। পরের দিন সকাল সকাল 36 জন প্রডিউসার এসে হাজির কুমার শানুর বাসায়। 36 জনের মধ্যে 8 জন প্রডিউসার টাকা নিয়ে আসে নাই, ফুল পেমেন্ট নিয়ে আসে না। ওদেরকে নিয়ে দেওয়া হলো, 28 জনকে বসিয়ে উনি এক এক করে 28টা গান রেকর্ড করেছিলেন। আপনারা ভাবেন না যে কোনো রকমে করে দিয়েছে, জাস্ট তারা ছিল করে দিয়েছে, এমন কিছু না। এই 28টা গানের মধ্যে কয়েকটা গান উনি একাধিকবার করেছেন, ওনার মনের পছন্দ হয় নাই কোথায়, মনোপূর্ণ হয় নাই কোথায়, রিটেক করেছেন, বারবার করেছেন। এবং সে 28টা গান যে কোনো রকমে করা হয়েছিল, অত ভালো হয়নি তাও না। 28টা গানের মধ্যে 5টা গান অ্যাওয়ার্ড জিতেছিল। ওই 5টা গানের মধ্যে একটা আমি শেয়ার করবো আপনাদের সাথে। 1942 এই লাভ স্টোরি, একটা মুভি আছে না, ওখানে একটা গান আছে, কুছ না কহো কুছ ভি না কহো। এই গানটা ছিল ওই 5টা গানের মধ্যে একটা। আমরা অনেকেই কমপ্লেন করি, ভাই আর সময় নাই, সামনে বিসিএস পরীক্ষা চলে আসছে, এখন তো সময় নেই, আমি কিছু করতে পারবো না। তাদেরকে বলি ভালো কিছু করার জন্য অনেক বেশি সময় লাগে না, দক্ষতা লাগে, একটু ডেডিকেশন লাগে, আবেগটা লাগে, পরিশ্রম করতে হয়। আপনি পারবেন। যাদের রিটেন পরীক্ষা সামনে, কয়েকজনের হাত আমি দেখতে পেলাম। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে একটা কথা বলি, যদি আপনি আগে কোনো পড়াশোনা নাও করে থাকেন, এখন যে সময়টা আছে, আপনি যদি প্রতিদিন দৈনিক 15 ঘন্টা কমপক্ষে পড়াশোনা করতে পারেন বাসায়, আপনি অবশ্যই বিসিএস ক্লিয়ার করবেন। ক্লিয়ার? পারবেন তো নাকি? না পারলে আসলে না পারলে পরীক্ষা দিচ্ছেন না, চাকরি করার দরকার নেই। দুনিয়াটা বড় নিষ্ঠুর, যারা পরিশ্রম করবে তারাই ভালো করবে। দুনিয়াটা এরকম কম বেশি। আপনি আগে পড়ালে এখন করতাম না, এটাই নিয়ম, কিছু করার নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলবে না যে প্রথমবার বিসিএস হবে না। প্রথমবার হয় দুনিয়াতে অনেক ভালো ভালো কাজ হয়েছে। ও সত্যজিৎ রায়ের সবচেয়ে ভালো সিনেমা হচ্ছে পথের পাঁচালী, এটা কিন্তু ওনার প্রথম কাজ। ও বিভূতিভূষণের প্রথম উপন্যাস, টুকিলের মকিংবার্ড, আরফান লিগের প্রথম উপন্যাস, এটা কিন্তু ওনার বেস্ট কাজ। কিন্তু অসংখ্য আছে। এরপর ধরেন নাগরিক হচ্ছে ঋত্বিক ঘটকের প্রথম মুভি, ওনার সেরা কাজগুলোর একটা। সো প্রথমবার যে ভালো কাজ হয় না, মিথ্যা কথা। প্রথমবার দুনিয়াতে অনেক ভালো কাজ হয়েছে। আমি প্রথমবার চাকরি পাইছি, আমার অনেক কলিগ প্রথমবার চাকরি পাইছি। ওরা কিন্তু আপনি পারবেন না কেন? আপনি পারবেন ইনশাআল্লাহ, চেষ্টা করে পারবেন। সেকেন্ড টাইমের জন্য ওয়েট করবেন না। বিসিএস যে এত বিরক্তিকর সিলেবাসের একটা পরীক্ষা, আপনি যদি প্রথমবার অনেক কিছু করতে না পারেন, আপনার জন্য সবচেয়ে বড় পানিশমেন্ট হচ্ছে আপনাকে এই পরীক্ষা আরেকবার দিতে হবে। ওই বিল গেটসকে জিজ্ঞেস করছিল একবার যে আপনি মাইক্রোসফট কোম্পানিতে শুধুমাত্র আপনি মাইক্রোসফট কোম্পানিতে তাদেরকে বেশি চাকরি দেন, আপনি ইন্টারভিউ করে কোন কোন বিষয়গুলো খেয়াল করেন। ওনার উত্তরটা আমার খুব পছন্দ হয়েছিল। উনি বলছেন আমি দেখি যারা ক্যান্ডিডেট থাকে, ওই বিল গেটসকে জিজ্ঞেস করছিল একবার যে আপনি মাইক্রোসফট কোম্পানিতে শুধুমাত্র আপনি মাইক্রোসফট কোম্পানিতে তাদেরকে বেশি চাকরি দেন, আপনি ইন্টারভিউ করে কোন কোন বিষয়গুলো খেয়াল করেন। ওনার উত্তরটা আমার খুব পছন্দ হয়েছিল। উনি বলছেন আমি দেখি যারা ক্যান্ডিডেট থাকে তাদের মধ্যে সবচেয়ে অলস ছেলেটাকে, যে সবচেয়ে অলস তাকে আমি চাকরি দিই। মানে কেন? বলে কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে ছেলেটা অলস, সে তাকে কোনো কাজ করতে দিলে সে কাজটা এমন ভাবে করে যাকে তাকে কাজটা দ্বিতীয়বার করতে না হয়। ওই জন্য আমি তাদেরকে চাকরি দিই, তারা খুব ভালোভাবে করে। ওই জন্য আমি আপনাদেরকে বললাম অলস প্রথমবারে ক্যাডার হয়ে যায়। এই জিনিস বারবার করার কোনো মানে থাকে না, মানে অতি বিরক্তিকর প্রশ্ন, করার কোনো মানে থাকে। যা করতে একবারে ভালো করে করে থাকে, ঘুম ঘুম একবারে। আর অনেকে বলে যে ভাই ঘুম আসে, ভাই পড়তে বসলে ঘুম আসে। তাদেরকে একটা ছোট কথা বলি, আপনি যখন সিভিল সার্ভিসে জয়েন করবেন, আমি দেখছি সিভিল সার্ভিসে জয়েন করার সময় আমাদের বয়স থাকে 27-28 এরকম বয়স থাকে। হ্যাঁ, বেশি থাকে, অনেকে একটু বেশি থাকে, 27-28 এরকমই থাকে বয়সটা। যদি বলেন তো সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের বয়স কত জানেন? কত কত জানেন না? 59 বছর, তাই তো? তার মানে আপনি যখন সিভিল সার্ভিসে জয়েন করবেন, সিভিল সার্ভিসে জয়েন করার পর থেকে আপনি কম বেশি 30 বছর চাকরিটা করতে পারবেন না? 30 বছর আপনি চাকরিটা করতে পারবেন। ফাইন। আমার ক্যালকুলেশন হলো
ওই 30 বছরের চাকরিটা করতেছেন, আপনি যদি 30 বছর যদি বড় কোনো দুর্নীতি না করেন, বড় কোনো 2 নম্বরই না করেন, বড় কোনো অনিয়ম না করেন, বড় কোনো ক্ষতি না করেন সরকারের, আপনার চাকরিটা যাবে না। সরকারি চাকরি পাওয়া সোজা, ছাড়ানো এত সোজা না, অনেক কঠিন, অনেক কঠিন। মানে জানি না, সরকারি চাকরির সিকিউরিটি অনেক ভালো, জব সিকিউরিটি অনেক বেশি ভালো গভর্নমেন্ট জবে। তার মানে আপনি চাকরিতে জয়েন করার পর 30 বছর আপনি মোটামুটি আরাম করে চাকরিটা করতে পারবেন। ভুল বলছে? আমার লজ্জা হচ্ছে এখানে ভাই, যে চাকরিটা আপনি 30 বছর আরাম করে করতে পারবেন পায়ের উপর পা তুলে, ওই চাকরিটা পাওয়ার জন্য আপনি 6 মাস আপনার চোখের ঘুমটা হারাম করতে পারবেন না, এমন তো হয় না ভাই। দুনিয়াটা এখন এত সোজা হয় না, আপনাকে 6 মাস চোখের ঘুমটা হারাম করতে হবে। যদি সেটা করতে পারেন, আপনার জন্য 30 বছর আরাম হয়ে করতেছে, না হলে এত আশা করে পাবেন। আমি এই জিনিসটা আমার জন্য মোটিভেশন হিসেবে কাজ করতো যখন আমি পড়াশোনা করতাম। আরেকটা জিনিস কখনো করবেন না, সেটা হচ্ছে আপনার বিসিএস হবে না, বিসিএস হবে না, এই চিন্তাটা করবেন না। এই চিন্তা করতে একটা সমস্যা আছে। সমস্যাটা কি করি? ছোটবেলায় যখন আমরা মনে মনে ভাবতাম আমি মরে যাবো, কিছু না বুঝে ভাবতাম আমি মরে যাবো, এই কথাটা বলতাম, তখন মনে আছে কিনা আমাদের আব্বা আমারা আমাদের মুখে হাত থেকে ধরতেন, মানে বাপু এগুলো বলতে হয় না, আম্মু এগুলো বলতে হয় না, এগুলো বলে না আম্মু, এগুলো বলে না আম্মু, এই কথাটা করতো। কেন করতো? একটা সমীক্ষায় দেখা গেছে, একটা গবেষণায় দেখা গেছে, আমরা প্রতিদিন অবচেতন মনে যে কথাগুলো ভাবি বা যে কথাগুলো বলি, তার 10% দোয়া কবুল হয়ে যায়, তার 10% ইচ্ছা পূর্ণ হয়ে যায়। 10% একদম হিসাব করে দেখাচ্ছে, মনোবিজ্ঞানীরা হিসাব করে দেখাচ্ছে 10% দোয়া কবুল হয়ে যায়। এখন আপনি আমাদের বলেন, আপনি যদি অবচেতন ভাবেও ভাবেন আপনার বিশেষ হবে না, যদি সেটা 10% এর মধ্যে পড়ে, আপনার কিন্তু খবর আছে। ওই জন্য এটা অবচেতন ভাবে হওয়া যাবে না। আপনাকে ভাবতে হবে আপনার চাকরি হবে, চাকরি দরকার তো কেন হবে না, সবার হচ্ছে আপনার হবে না, কোথাও কোনো কাজ করার সবচেয়ে কঠিন ভাবনা হচ্ছে আমার দৃষ্টিতে কাজটা শুরু করা। সবচেয়ে কঠিন হচ্ছে কাজ শুরু করা। আমরা কেউ কাজ শুরু করতে পারি না, আমরা কাজ শুরু করতেছি 1 সপ্তাহ ধরে। বিসিএস এর জন্য পড়াশোনা শুরু করবো, কখন শুরু করবো, কোন জায়গা থেকে শুরু করবো, এটা শুভ দিন থেকে পড়াশোনা শুরু করতে হবে। এই কাজটা করা যাবে না, শুরু করেন, আজকেই শুরু করেন। কোনো কিছু না হোক, ছোট্ট কয়েকটা কোশ্চেন করেন, 10টা এমসিকিউ করেন। যারা এখন অনার্স করছে তাদেরকে বলছি 10টা এমসিকিউ করেন, শুরুটা তো হয়ে গেছে। ওই শুরু করে আর করা হয় না, এটা খুব কঠিন। শুরু করাটা অনেক কঠিন, শুরু করেন। দেখবেন আমাদের আশেপাশে কোন একটা কাজ করার সময় আমরা 2 ধরনের বন্ধুদের দেখতে পাই, 2 ধরনের ফ্রেন্ড দেখতে পাই। এক ধরনের ফ্রেন্ড আছে এরকম, একেবারে হইচই ফেলে দিবে, আমি এমন করছি হ্যান্ড করেগা প্যান করেগা, একদম হইচই ফেলে দিবে। কোচিং সেন্টারে দৌড়াবে, ওখানে পড়াশোনা করবে, পার্কে বসে পড়াশোনা করবে, একটা বিশাল ব্যাপার। ক্লাসের মধ্যে স্যারের চোখ ফাঁকি দিয়ে বিসিএস এর জন্য একটা গাইড করতেছে, বসে বসে বিশাল একটা কাহিনী করে ফেলে। এরকম কিছু আছে, হইচই ফেলে দেয়। আরেক ধরনের ছেলেপেলে দেখবেন যারা কিছুই বলে না কাউকে, কোন একটা কাজ করতেছে একদম নীরবে, তাকে দেখে মনে হয় না সে কোনো কিছু করতেছে। যখন রেজাল্টটা বের হয় তখন দেখবেন সেকেন্ড ক্যাটাগরি যে স্টুডেন্টটা সে পাস করে ফেলছে, প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট পাসই করতে পারবে, এরকম হয়। প্রথম ক্যাটাগরি যারা, ওরা হচ্ছে সিরিয়াস, আর সেকেন্ড ক্যাটাগরি যারা, তারা হচ্ছে সিনসিয়ার। কোন একটা কাজে ভালো করার জন্য সিরিয়াস হওয়ার দরকার নাই, আপনি কাজটা করে দেখেন, মানুষ এমনি দেখবে, হ্যান্ড করেগা ত্যান করেগা বলার দরকার নেই, সিনসিয়ারলি পড়াশোনা করেন। তো সিরিয়াসনেস দেখায় যারা খুব সিরিয়াস, তারা কিছু করতে পারে না। সিনসিয়ারিটি দেখান, ওই কাজটা করলেই হইল, শেষ। আর সবাই সবকিছু পারে না, হ্যাঁ, এটা মেনে নেবেন। আপনি দেখবেন যখন কোনো কিছু পারতেছেন না, হ্যাঁ, এত ব্লেম করার দরকার নেই নিজেকে, সবাই সবকিছু পারে না, আল্লাহ সবার জন্য সবকিছু রাখে না, এটা এগুলো মেনে নিলে অনেক ভালো হয়, অনেক কিছু ভালো হয়। আর পৃথিবীতে ডিজার্ভ করা বলে কোনো কিছু নাই। আমরা বলি না ডিজার্ভ, কেন ডিজার্ভ করা বলে কিছু নাই? প্লিজ কখনোই ভাববেন না আপনি অনেক মেধাবী আপনার হয়ে যাবে, এটা ভাববেন না। ডিজার্ভ করা বলে কিছু নাই, আপনাকে আর্ন করতে হবে, আপনাকে অ্যাচিভ করতে হবে। যদি দুনিয়াতে ডিজার্ভ করা বলে কিছু থাকতো তাহলে কি হতো জানেন? আপনারা দেখছেন না যে সমস্ত মেয়েদের চেহারা খুব সুন্দর, আমরা একটা থাকি কিছুক্ষণ থাকি, সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হচ্ছে ফটো তোলার সময় পোজ দেয়া, যে কাজটা আমার সবসময় করতে হয়। আমি খুব কনফিউজ থাকি কোন পোস্টটা দিলে আমাকে ভালো দেখাবে এবং কোন পোস্টটা দিলে আমাকে দেখতে মসজিদের মতো দেখাবে না, এটা নিয়ে প্রচন্ড কনফিউজ থাকি।
এখন মেয়েরা হচ্ছে তোমরা খুব সিদ্ধ হস্ত, নাকি সিদ্ধ হস্তা বলে, হস্তা বলে কিছু না, সিদ্ধ হস্ত। ওরা যে এতগুলো পোস্ট জানে, এই সামনে আমার এক ছোট বোন বসে আছে, আমি কালকে বলে দেখছি ও মুখ থেকে টোটাল 17 রকম করে তাকাতে পারে। এই হাত নাড়ানোর সময় একটা বাঁকানো দেখছি আমি, যাই হোক এটা খুব বিশাল ব্যাপার। মানে আমি পোস্ট নেওয়ার সময় আমি বুঝি না এরকম করে দিলে ভালো লাগবে, এরকম করে দিলে ভালো লাগবে, এরকম করে দিলে ভালো লাগবে, খুব ডিফিকাল্ট। পরে অবশ্য আমি আমার ছোট ছোট দেখে এই সিদ্ধান্তে আসছি, দাঁত দেখালে একটু ভদ্রস্ত লাগে, মানে জাতের লাগে। আর যেগুলো ডাক্তার না দেখলে ডাক্তারকে বন্ধ করে রাখি, এগুলোকে দেখতে অত্যন্ত বাজে দেখায়। তো এই জন্য আমি পোস্ট দেওয়ার সময় দাঁতটাকে বের করে কোনো রকমে তাকাই থাকি, দেখ যা আসে ওরকম। যাই হোক, মেয়েরা একটু পার্লার কিছু পোস্ট শিখাই দেয়। আপনাদের ছবিগুলো দেখে তো ফেসবুকে অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। তো পাগলের সুস্থ মনে মনে বুঝেন না। আচ্ছা, তো যেটা বলতেছিলাম ডিজার্ভ করা, দুনিয়াতে ডিজার্ভ করা বলে কোনো কিছু নাই আসলে। কেন নাই বলি, যদি ডিজার্ভ করা বলে কিছু থাকতো তাহলে আমরা দেখতাম কি জানেন, যে মেয়েটা দেখতে অনেক সুন্দর, সুন্দর মেয়ে কিন্তু সুন্দর বর পায় না। আপনারা দেখছেন কখনো? আমি খুব কম দেখছি ভাই, এটাকে ভুল বললাম। সুন্দর মেয়েদের কিন্তু সুন্দর বর জোটে না। আর যারা দেখতে খুব হ্যান্ডসাম তাদের বউগুলো সুন্দর হয় না, আমি দেখছি। ওই জন্য ডিজার্ভ করা বলে কিছু থাকলে কিন্তু ওরকমই হওয়ার কথা ছিল। আপনারা যারা দেখতে সুন্দর আইরা, তাদের হাজবেন্ড সুন্দর হবে না, কেমন? আর যারা দেখতে সুন্দর ভাইরা, তারা সুন্দর বউ পাবেন না, ঠিক আছে? এখন এই জিনিসটা হয় না। ওই জন্য প্রত্যেকটা জিনিস আর্ন করতে হয়। সাফল্য ওরকম, সাফল্য কখনো ডিজার্ভ করা যায় না, ফেলিউর ডিজার্ভ করা যায় না। আপনার সাকসেস, আপনার ফেলিউর দুটাই হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট, আপনি অ্যাচিভ করছেন। আচ্ছা, পরের স্লাইড, নেক্সট স্লাইড। মাঝে মাঝে মন খুব বিক্ষিপ্ত হয়, মানে মনে হয় মানে যা চেয়েছি তা পাইনি, যা পেয়েছি তা চাইনি। একটা গান আছে নাকি শুনতে পারেন, ওরকম মনে হয়। মাঝে মাঝে মনে হয় এমন হলো কেন, এমন তো হওয়ার কথা ছিল না। মাঝে মাঝে মনে হয় আমার তো আরো ভালো কিছু করা দরকার ছিল। আমার যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুসারে তো আমি চাকরিতে কোনো সম্মান পাচ্ছি না, এরকম মনে হয় মাঝে মাঝে। মানে মানুষের তো চাওয়া পাওয়া শেষ নাই, এগুলো মনে হয়, মন খুব খারাপ থাকে। তখন আমি অনেকগুলো মোটিভেশনাল লেকচার, মোটিভেশনাল কথা পড়ার চেষ্টা করি মনটাকে শান্ত করার জন্য। এরকম অনেক কথা আছে। আমার সবচাইতে বেশি কাজ করে যে কথাটা, আমার সবচাইতে প্রিয় যে কথাটা, সেই কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার সার কথা, সারমর্ম, সার কথা। কথাটা আমি পড়ে শোনাচ্ছি। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছ এখানে। আমাদের লাইফের একমাত্র সত্য হচ্ছে কি? সেরা সেরা ওয়াচেনলি বেবি। থ্যাংক ইউ। এখন আমার মোটিভেশনাল পার্টের লাস্ট স্লাইড, সেটা তো আমরা বিসিএস এর প্রিপারেশনে চলে যাব, তারপর ইন্টারভিউ নিয়ে কথা বলবো, এরপর শেষ। হোয়াট ইজ সাকসেস? সাফল্য জিনিসটা আসলে কি? আপনারা গুগল করলে অনেক কিছুই পাবেন। আমি আমার মতো করে সাফল্য ব্যাপারটাকে ব্যাখ্যা করেছি, আপনাদের সঙ্গে আমার মত নাও দিতে পারে, একটু শেয়ার করব। It's not the opposite of failure as popularly believed. It's just living without sights. সাফল্য ব্যর্থতার বিপরীত কথা নয়, সাফল্য হচ্ছে আফসোস ছাড়া বাঁচা। It's just dancing in a manner you want and making people think you dance well even if you don't. It's making people your style others very bland even if it's foolish. এর মানে হচ্ছে আপনার যেটা স্টাইল, এটাকে যদি ওরা ব্র্যান্ড হিসেবে ইউজ করে, ইউ আর সাকসেসফুল। এক্সাম্পল দিয়ে বলি, বিশ্বকাপ ফুটবলের সময় আমাদের অনেক ছেলে চুলগুলোকে এইভাবে করে কাটাই ফেলে, ঠিক না? কেন কাটাই? কারণ অনেক প্লেয়ার ওভাবে করে কাটাই বলে, দেখতে কিন্তু সেই রকম লাগে। কিন্তু এই যে বোকা বোকা টাইপের স্টাইলটা, এটা আমরা অনেকেই ফলো করি।
আমি বলবো দে আর সাকসেসফুল, কারণ ওনার যে স্টাইলটা এটাকে আপনি আপনার ব্র্যান্ড বানাইছেন, প্রিয় ব্র্যান্ড বানাইছেন, দে আর সাকসেসফুল। ধরেন আমি ক্যারিয়ারে আসার সময় আমার প্যান্টটা ছিঁড়ে গেল, ছিঁড়ে গেছে, ঝুলতেছে আর কি ছিঁড়ে। আমি বুদ্ধি করে ভাবলাম এখন তো প্যান্ট চেঞ্জ করা সম্ভব না, এটা করে চলে যাবে, এদিকে না তাকালে হইলো, সবাই মনে করবে এটা একটা স্টাইল। আপনি অনেকক্ষণ ধরে খেয়াল করলেন, আমি তো ওদিকে তাকাই নাই, তখন আপনি চিন্তা করলেন সুশান্ত ভাইয়ের স্টাইলটা আমাদের পছন্দ হয়েছে। যাওয়ার সময় হল থেকে বের হওয়ার সময় দিলেন প্যান্টটা ছিঁড়ে থাক এরকম, আই এম সাকসেসফুল, এটা হচ্ছে সাকসেস। এরপর হচ্ছে ইটস সামটাইমস মেকিং পিপল লাভ লিসেনিং টু ইউর ইভেন ওল্ড জোকস। এর মানে হলো আপনি যখন কোনো একটা কৌতুক বলবেন, সেই কৌতুকটা যদি খুবই বাজেও হয়, যদি আপনার কৌতুক শুনে লোকজন হাসে, ইউ আর সাকসেসফুল। আপনারা যখন চাকরিতে ঢুকবেন তখন দেখবেন যারা চাকরি করেন তারা জানেন আমাদের অফিসে আমাদের বসরা যে কৌতুকগুলো বলে, বেশিরভাগ কৌতুক এত বাজে কৌতুক, ওটা একটা কৌতুক ছিল, এটা বলে না দিলে বোঝার কোনো উপায় নেই সেটা একটা কৌতুক ছিল। কিন্তু চাকরির অংশ হিসেবে আমাদেরকে দাঁত বের করে হাসতে হয়, স্যার কি দারুণ নেই সে হ্যাঁ সব ভুয়া, মানে এরকম হাসতে হয়। কিন্তু ওদের কৌতুকগুলো ভালো কোনো জাতের কৌতুক না, ইটস এ পার্ট অফ মাই জব। আমি তখন কাজ করতাম শুল্ক হয়ে যায়, আমার পোস্টিং ঢাকা বম্বাইয়ে। তো কোনো একটা দিন আমি আমার জয়েন্ট কমিশনার স্যারের রুমে ঢুকলাম কোনো একটা কাজে। জয়েন্ট কমিশনার স্যার আমার সিনিয়র আর কি, আমার 2 ইয়ারের সিনিয়র। আমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার। স্যারের রুমে ঢুকছি কোনো একটা কাজে, স্যারের সাথে স্যার আমার খুব স্নেহ করেন। একটু পরে ওই রুমে ঢুকলেন আমাদের এডিশনাল কমিশনার স্যার। এডিশনাল কমিশনার জয়েন্ট কমিশনারের সিনিয়র, ওনারও উপরে এডিশনাল কমিশনার। ঢোকার পরে স্যার আমাকে দেখে খুব খুশি, সুশান্ত কি খবর, তোমাকে আমি বুঝতেছিলাম মতো করে। আমি তো জানি এখানে বুঝতেছে স্যার হচ্ছে সাহিত্য পড়তে খুব ভালোবাসে, এবং যেহেতু সিভিল সার্ভিসের লোকজন বেশিরভাগই বইপত্র পড়ে না, সেহেতু উনি ওনার সাথে গল্প করার জন্য কাউকে পায় না, উনি সাহিত্য নিয়ে গল্প করেন। তা আমাদের পাইলে মোটামুটি জেগে ধরে, সাহিত্য নিয়ে কথা বলে, দর্শন নিয়ে কথা বলে, ভালো লাগে, আমারও ভালো লাগে, আমি কথা বলি। থ্যাংক ইউ স্যার, আমি বলতেছি। পরে স্যার আমার সঙ্গে সাহিত্য নিয়ে শুরু করলো, বাংলা উপন্যাস নিয়ে কথা বলা শুরু করলো, রিসেন্ট উপন্যাসের ধরনগুলো কেমন হচ্ছে, আগে কেমন হতো, এগুলো নিয়ে কথা বলতেছে। তো কথা প্রসঙ্গে আসলো বাংলা সাহিত্যের সবচেয়ে ভালো উপন্যাসিককে, এই প্রসঙ্গটা আসলো। আমি বললাম যে স্যার বাংলা সাহিত্যের বেস্ট উপন্যাসিক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। ছাত্র কিছুতেই মানতে রাজি না, বলে না মানিক বন্দ্যোপাধ্যায়, এক নাম্বার হচ্ছে বঙ্কিমচন্দ্র, বঙ্কিমচন্দ্রের পরে সবাই। তো আমার সাথে মানে উপন্যাস সাহিত্য নিয়ে কথা বলা খুব সহজ না, আমারও মোটামুটি পড়াশোনা আছে, স্যারের পড়াশোনা আছে। আমি স্যারকে উপন্যাসের গঠন, শিল্পমূল্য, কেমিয়া সবকিছু ব্যাখ্যা করে বুঝালাম। মানিকের লেখার যে স্টাইল এবং বঙ্কিমের লেখার যে স্টাইল যদি আমরা পাশাপাশি লিখে কম্পেয়ার করি, মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিমের উপরে, আমি স্যারকে বুঝালাম। কিন্তু স্যারের ইমোশনের জায়গাটা এত শক্ত ছিল বঙ্কিম নিয়ে, স্যার কিছুতেই আমার যুক্তিতে রাজি হচ্ছিলেন না। পরে আমি আরও যুক্তি দেখালাম, যুক্তি দেখায় স্যারকে পরাস্ত করি, পরাস্ত করার পর স্যার মোটামুটি হ্যাঁ মানিক অবশ্যই ঠিক আছে, মানিক বঙ্কিম থেকে ভালো লেগেছে। ওদিকে আমার জয়েন্ট কমিশনার স্যার যার বসে গল্প হচ্ছিল, ওই জয়েন্ট কমিশনার স্যার তো জীবনে বলতেই পারে, উনি একবার আমার দিকে দেখায়, একবার স্যারের দিকে তাকায়, কোনো কথা বলতেছে না, একবার আমার দিকে তাকায়, একবার স্যারের দিকে তাকায়, খাই তুলতেছে, এই কাম করতেছে, কোনো কথা বলে না। যখন ওই আমার এডিশনাল কমিশনার স্যার যদি কোনো কাজে স্যারের দিকে তাকায়, মানে উনি দেখাচ্ছে উনি শুনতেছে, উনি আসলে কিছুই বুঝতেছে না, তাকায় গেছে এখানে চোখ বড় করে যে কি বলে এই দুজন, শুনি একটু। এখন ওই যে স্যারকে আমি প্রমাণ করে দিচ্ছি মানিক বঙ্কিম থেকে ভালো, স্যার স্বীকার করছে, এবং স্যার যখন স্বীকার করছে আমার কি খুশি যে স্যারকে হারাই দিচ্ছে, অনেক খুশি লাগছে সত্যি। কিন্তু স্যার আমার উপর মহাবিরক্ত দিচ্ছে, মহাবিরক্ত করে উঠে যাচ্ছে, বাড়িতে শুনো তুমি বসো, তুমি তোমার কাজ করো, বাসা থেকে পরে কথা বলো। জি স্যার, বলে শুনো তুমি ঠিক আছে মানিক বেশি করে করো, তুমি একটা বঙ্কিমের উপন্যাসগুলো করবো। আমি স্যার আমি পড়ছি কিছু কিছু, কিন্তু স্যার বুঝছি রাখুন আর কথা বলতে হবে না, তাহলে খুশি। আমার জয়েন্ট কমিশনার তখন আমাকে বলছে, তখন আমাকে খুব গম্ভীর হয়ে বলতেছে, সুশান্ত স্যার বলে যে এডিশনাল কমিশনার স্যার যে তোমার উপর বিরক্ত হয়েছে, তুমি এটা বুঝতে পারছো? জি স্যার। স্যার বঙ্কিম যদি মানিক থেকে ভালো উপন্যাস লিখে তোমার কোনো ব্যক্তিগত সমস্যা আছে?
আরে স্যার নাই, কিন্তু স্যার লিখে নাই, আপনি বিশ্বাস করেন, আপনি একটু স্যার পড়লে স্যার চোখ নিয়ে আমি জীবনে একটা বই পড়ে আমার কাছে আমি কিছু বুঝি না মনে করো, আমি সব বুঝি, বঙ্কিমও ভালো। খারাপ চোখ নিয়ে বঙ্কিমের উপরে তুলছ, মালিক মহিলা ভূত হয়েছে, বঙ্কিম মহিলা ভূত হয়েছে, তুমি আইসো ফ্যাস লাগাইতে। ও মানে মালিকের উপরে তুলছে, কথাটা বলছিল। আমি কি করবো, স্যারের দিকে তাকাই আছি। স্যার বলে কি কখনো চাকরি বাকরি করছো জীবনে? না স্যার। তোমার প্রথম চাকরি? জি স্যার। তোমার চাকরি করতে হবে না। তাহলে স্যার আমি কি করছি স্যার? বলে কি তুমি বসের সাথে মাতব্বরি করো, মাতব্বরি করে চাকরি করবা? আমি বললাম চুপ করে আছে, কি করবো স্যারের সঙ্গে? স্যার বলবে তোমার চাকরির বয়স কত হয়েছে? আমি মনে মনে বললাম স্যার 1 বছর 9 মাস। আচ্ছা, এই যে স্যার বিরক্ত হয়ে চলে গেল, এটা কি করলাম তুমি বলো? স্যার আমি তো শোনো মিয়া, নতুন পোলাপান ফাউল পোলাপান কিছু বুঝো না। স্যারকে তো আমার স্নেহ করে, যেন স্যারের এই কথা বলে আমি কিছু মনে করছিলাম না। নতুন পোলাপান ফাউল পোলাপান কিছু বুঝো না, তুমি নাকি ফার্স্ট হয়েছো, মাথার মধ্যে গোবর লইয়া ফার্স্ট হয়েছো। স্যার বলে কিছু শোনো, আমি যখন চাকরিতে জয়েন করছিলাম সহকারী কমিশনার হিসেবে, আমার প্রথম পোস্টিং ছিল কুষ্টিয়াতে। কুষ্টিয়া হচ্ছে যশোর কমিশনারের আন্ডারে, আমাদের একটা অফিস আছে কুষ্টিয়াতে, কুষ্টিয়া হচ্ছে যশোর কমিশনারের আন্ডারে, মেইন অফিসটা যশোরে। তো বলে আমার প্রথম পোস্টিং ছিল যশোরে। আমার যে কমিশনার ছিল সেই কমিশনার টেনিস খেলতে ভালোবাসত। সন্ধ্যাবেলা আমাদের অনেক অফিসার টেনিস খেলে, তো স্যার এই কথাই বলতেছে, টেনিস খেলতে ভালোবাসত। অথচ উনি এত বাজে টেনিস খেলতো, ওনার সঙ্গে টেনিস খেলা হেরে যাওয়াটা অনেক কঠিন ছিল। অথচ আমি সেই কাজ করছি দিনের পর দিন, আমার কি কষ্ট হয় নাই? স্যার শোনো, আমার সঙ্গে আরো আমার 2 জন ব্যাচমেট জয়েন করছিল। যখন কোনো মিটিং হইতো তখন কমিশনার বলতো এই ছেলেটা খুব ভালো ছেলে, অত্যন্ত ভালো অফিসার, কিন্তু সে টেনিস খেলা একটু কম বুঝে। আমি তাদের প্রতিদিন সন্ধ্যাবেলা টেনিস খেলা শিখাই। বলে কারণ ছিল এই, আমার যে 2 জন ব্যাটসম্যান ছিল তারা তো স্বাভাবিকভাবে স্যারের সাথে কখনোই হারে নাই, সবসময় জিতে যেত, আর স্যার ওদের উপর মহাবিরক্ত ছিল। যাই হোক, আমি স্যারকে খুব শ্রদ্ধা করে স্মরণ করি এবং আমি বুঝি যে দিস ইজ জব, চাকরিটা এরকম। এবং আমার বসটা কিন্তু সাকসেসফুল। ওই যে বললাম বাজে জোক শুনিয়ে মানুষকে হাসাচ্ছে, আপনারা এতক্ষণ ঠ্যাক ঠ্যাক করে করে হাসতেছেন, আমার কথা বলে শুনে আই এম সাকসেসফুল। আচ্ছা, it's making your failures or mentioning by you or by others. এর মানে হচ্ছে যখন আপনি দেখবেন একটা সময়ে গিয়ে আপনার অতীত জীবনের যে ব্যর্থতাগুলো, সেই ব্যর্থতাগুলো নিয়ে আপনি হাসি মুখে কথা বলতে পারবেন, সবাইকে বলতে পারবেন, যেমন আমি আপনাদেরকে বলতেছি এতক্ষণ ধরে আমার ব্যর্থতার কথা। ইউ আর সাকসেসফুল। অনেক শান্তি লাগে নিজের ব্যর্থতার কথা যে লোকটা হাসি মুখে বলতে পারে, তার মতো সুখী মানে অনেক ভালো লাগে, অনেক সুখ সুখ লাগে ভিতরে। এবং আপনার ব্যর্থতা নিয়ে যখন অন্যরা বলবেন এবং বলার প্রেক্ষিতে আপনি যদি কোনো মাইন্ড না করেন, ইউ আর সাকসেসফুল। যেটা অনেকে বলে সুশান্ত ভাইটা আদু ভাই ছিল, খালি ফেল করতে কিছু পারতো না, আমার কিন্তু ভালো লাগে। আমার মনে হয় হ্যাঁ ঠিক আছে, আমার রেজাল্ট খুব খারাপ ছিল, আমি বাজে ছিলাম, সব পারতেছি। আমার যে ছোট ভাই বা বোন এভাবে বলতেছে, ওর রেজাল্ট যদি খারাপ হয়, ও যদি আমার থেকে অনুপ্রাণিত হয়ে লাইফে এগিয়ে যায়, অসুবিধা কি, বলুক না, আমার একটু খারাপ লাগে না। কিন্তু আমি যদি আজকের অবস্থানে আসতে না পারতাম, আমার এগুলো শুনতে রাগে গাছ হতো, বলতে পারতাম না। পরে বিসিএস পরীক্ষা নিয়ে, আচ্ছা আপনাদের যারা বসে আছেন দয়া করে বলবেন কাদের কাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই, আপনি দেখান ফেসবুক অ্যাকাউন্ট নাই কাদের কাদের, এটা আপনি দেখাবেন। 1 2 3 4 7 জন 8 জন 9 জন 10 জন। ওকে ওকে, আচ্ছা আপনাদের বলছি কি করতে হবে, যাদের আছে তাদেরকে বলি, আমার ফেসবুকের সকল নোট হচ্ছে পাবলিক করা, সবগুলোই পড়া যায়, ফ্রেন্ড হওয়ার দরকার নেই। প্রিলিমিনারি এবং রিটেন নিয়ে এবং ভাইভা নিয়ে আমার ফেসবুকের নোট আছে, আমার ধারণা কমসে কম 40টা, আর বেশি হবে, 40টা থেকে বেশি হবে, এবং সবগুলো নোটে ওপেন পাবলিক করা। এই নোট, এই লেখাগুলো বিভিন্ন সময় প্রথম আলো পত্রিকায় এবং কালের কণ্ঠ পত্রিকায় এসেছিল। যখন পত্রিকার জন্য আমি লিখি তখন খুব সাবধানে লিখি, কারণ এই লেখাটা কয়েক লক্ষ লোক পড়ে, ভুল করা যাবে না, খুব সাবধানে লিখি। এত কথা লিখেছি, এতগুলো টেকনিক শেয়ার করেছি, যে টেকনিকগুলোর কথা বলতে গেলে আমাকে কমপক্ষে 12 ঘন্টা কথা বলতে হবে, সম্ভব না, একটা কথা বলা সম্ভব না। ওই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি,
বিসিএস লিখিত প্রস্তুতি বাংলা, বিসিএস প্রিলি প্রস্তুতি বাংলা, বিসিএস লিখিত প্রস্তুতি ইংরেজি, বিসিএস প্রিলি প্রস্তুতি ইংরেজি, এরকম করে করে প্রত্যেকটা বিষয়ের উপর কমপক্ষে 2টা করে নোট আছে। একটা নোট, 2টা নোটের মধ্যে একটা প্রথম হলো, একটা কালের মধ্যে, অথবা দুটোই প্রথম হলো, দুটোই কিস্তিতে, 2টার সময় বের হয়েছে। আপনাদের রিকোয়েস্ট করছি সেই নোটগুলো বা সাজেস্ট করছি সেই নোটগুলো করে নিয়ে, সেই নোটগুলো পড়ে ওখানে ডিটেলস বলা আছে, কোনটা কোন বই থেকে করতে হবে সেটাও আমি লিখে দিচ্ছি। যদি পরের রেগুলার একটু দেখে নিলে পরামর্শ অনেক কিছু পেয়ে যাবে। তারপরেও আমি বিসিএস প্রিলিমিনারি নিয়ে এবং লিখিত পরীক্ষা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি, যেগুলো আমি নোটগুলোতে লিখতে পারি না সংগত কারণে, বিশেষ কিছু কারণে লিখতে পারি না। তো সেই কথাগুলো আমি শেয়ার করবো। আপনাদেরকে আবারও বলছি, ওই নোটগুলো প্রিন্ট করে রেখে দিলেন, কাজে আসবে, অবশ্যই কাজে আসবে। ওখানে পড়াশোনা করলে, এবং বেশিরভাগই যারা এখনো যারা আছেন, বেশিরভাগই হচ্ছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, সো আপনাদের লং টার্ম প্রিপারেশন নেওয়ার সুযোগ আছে। আপনারা একটু দেখে নেন, এগুলো ভালো হবে। তো কয়েকটা বিষয় বলছি, একটা তার কাছে জিজ্ঞেস করে নিই, সেটা হচ্ছে এই স্লাইডটার পর, মানে বিসিএস রিটেন এবং প্রিলিমিনারির পরে চাকরির ইন্টারভিউ, যে কোনো চাকরির ইন্টারভিউ, জব ইন্টারভিউ নিয়ে একটা স্লাইড আছে। হ্যাঁ, তো ইন্টারভিউ নিয়ে বলতে আমার প্রায় 1 ঘন্টার মতো লাগবে, 1 ঘন্টা বা 50 মিনিটের মতো মাস্ট লাগবে, এর কম আমি শেষ করতে পারবো না। যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি ইন্টারভিউটা আগে বলে পরে সময় থাকলে বিসিএস প্রিলিয়াম রিটেন নিয়ে কথা দিয়ে পারি। আপনারা বলেন কি করবো? সরি, আমি বুঝতে পারছি না। রিটেন নিয়ে কথা বলবো, তারপরে ইন্টারভিউটা শর্ট করে দেবো, এই তো? ইন্টারভিউটা সংক্ষিপ্ত করে দেবো, ওকে না? আচ্ছা, আপনারা প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময়, প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময় লিখিত পরীক্ষার কিছু পড়াশোনা করে ফেলবেন। কেন? ধরেন আপনি শুধু প্রিলিমিনারির জন্য ফাটাই পড়াশোনা করতেছেন, আপনি 200-র মধ্যে মার্কস পাইছেন 180, 180 দিয়ে আপনি প্রিলিমিনারি কোয়ালিফাই করবেন, ভালো কথা। আপনার একটা বন্ধু, সে প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়ার সময় লিখিত পরীক্ষার কিছু পড়াশোনা করে ফেলছে, সে কারণে সে প্রিলিমিনারিতে মার্কস পেল 120, 120 পেয়ে সে কোয়ালিফাই করলো। আপনার চাইতে ওর মার্কস কত কম? কত? 60। যেহেতু প্রিলিমিনারি পরীক্ষার মার্কস যোগ হয় না, আমি আপনাকে বলি, আপনার বন্ধুর রিটেন পরীক্ষায় আপনার থেকে অনেক এগিয়ে আছে, কারণ সে রিটেন পরীক্ষার অনেক পড়াশোনা করে ফেলছে অলরেডি, এবং চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার চাইতে ওনার বেশি। প্রিলিমিনারির সময় রিটেনের পড়াশোনা অবশ্যই করে ফেলতে হবে। আমি হিসেব করে দেখেছি, রিটেন পরীক্ষার 60% সিলেবাস প্রিলিমিনারির সঙ্গে মিলে, আমি রিপিট করি, রিটেন পরীক্ষার 60% সিলেবাস প্রিলিমিনারির সঙ্গে হুবহু মিলে। আপনি যদি 60% পড়াশোনা করে রাখেন, তাহলে আপনি আপনার বন্ধুর চাইতে অনেক বেশি এগিয়ে থাকবেন। এই ক্যালকুলেশনটা মাথায় রেখে পড়াশোনা করবেন। কি কি করবেন? প্রিলিমিনারি এবং রিটেনের জন্য আমরা অনেকেই একটা ভুল করে ফেলি, সেটা হচ্ছে, আমি দেখেছি অনেকেই ব্যাগের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স রাখে। আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন না? কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নলেজ, আজকের বিশ্ব, কালকের বিশ্ব, মানে কালকের বিশ্ব তো নাই, নতুন বিশ্ব, পুরান বিশ্ব, আছে না কিছু বই পড়েন না? ওকে। এবং পৃথিবীতে, এই আল্লাহর দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজগুলোর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। আমার কাছে মনে হয় এত কঠিন, এত বিরক্তিকর এগুলো মুখস্থ করা, ডাটাগুলো মুখস্থ করা অনেক বিরক্তিকর। আমি আপনাদের বলি, প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, কারেন্ট নলেজ, আজকের বিশ্ব, এই বইগুলো পড়ার কোনো দরকার নেই। এই বইগুলো পড়বেন না। আমি কিন্তু আপনাদের কষ্ট অর্থে করে দিচ্ছি, আপনাদের কোনো কৃতজ্ঞতা নাই। তাহলে যদি হাতে দেওয়া হয়, তাহলে যদি স্পিকার খুশি হয়, বুঝছেন, তাহলে চেয়ে নিলাম, আপনারা এখন তাহলে দিয়েছেন না, আমার চ্যানেলের এটা হচ্ছে অত্যন্ত বাজে স্পিকারের বৈশিষ্ট্য। যারা কিছু বলতে পারে না, তারা চেয়েছে তাহলে আমার মতো। আচ্ছা শোনেন, এগুলো করবেন না। কেন করবেন না? আমি লজিক দিয়ে বলতেছি, দেখেন। প্রথম কথা, বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য বাংলা, ইংরেজি, বিজ্ঞান এবং অঙ্ক, এই 4টা বিষয়ে বেশি ভালো করতে হবে। সাধারণ জ্ঞান দিয়ে বিসিএস হয় না। অনেকের ধারণা থাকে বিসিএস পরীক্ষা মানে সাধারণ জ্ঞানের পরীক্ষা, অত্যন্ত ভুল ধারণা। বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞানের পরীক্ষা না, বিসিএস পরীক্ষা সাধারণ জ্ঞান দিয়ে হয় না। বিসিএস পরীক্ষা বাকি 4টা বিষয় দিয়ে হয়। ক্লিয়ার কথা? আচ্ছা,
এখন এই যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে নিষেধ করলাম, কেন নিষেধ করলাম? কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নলেজ, যেটাই বলেন না কেন, এগুলোতে একেবারেই সাম্প্রতিক তথ্যগুলো দেওয়া থাকে। যে সাম্প্রতিক তথ্যগুলো কোনো গাইড বইতে নাই, আপনি কোনো গাইড বইতে এগুলো পাবেন না, এমন কিছু তথ্য আপনি ওখানে পাবেন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট ওয়ার্ল্ড, আজকের বিষয় বইগুলোতে। আচ্ছা, আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, তার মানে কিন্তু এমন না যে আপনাকে গাইড বই বাদ দিলেও চলবে, আপনাকে গাইড বই করতে হবে, মাস্ট করতে হবে, একটা না কয়েকটা গাইড বই করতে হবে আপনাকে। সো আপনি গাইড বই করতে হচ্ছে, কোনো বিকল্প নাই। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পড়তেছেন, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কারণে আপনি একেবারে সাম্প্রতিক বিষয়গুলো সম্পর্কে জানছেন, যে বিষয়গুলো কোনো গাইডে নাই। আপনারা যদি বিসিএস পরীক্ষার প্রশ্ন একটু স্টাডি করেন, তাহলে আপনি দেখবেন